আপনাদের সামনে আমি ছোট্ট একটা ভিডিও দেখিয়ে পর্বটা শুরু করলাম। কান্নার রোল উঠেছে এবং বিশ্বাস করুন কয়েকদিন আগে পর্যন্ত এই ভিডিওটা দেখে আমার মনেও প্রশ্ন উঠেছিল যে এইভাবে একেবারে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার আগে তারা যে এই গেড়ে বসেছিলেন, বাড়ি ফাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, পরিবার পরিজন নিয়ে তারা রাতারাতি কোথায় গিয়ে উঠবেন, রাতে কোথায় থাকবেন, এসব নিয়ে দুদিন আগে আমারও চিন্তা হচ্ছিল, আপনাদের মতো হয়তো আমারও চিন্তা হচ্ছিল। কিন্তু বিশ্বাস করুন এই দিল্লির ঘটনাটা ঘটে যাওয়ার পর আবারও ফিরে আসলো সেই পুরনো স্মৃতিগুলো, যে স্মৃতিগুলো মোটেই ভালো না, যে স্মৃতিগুলো মনে করিয়ে দিল যে এদের জন্য কোনো করুণা নয়, এদের জন্য যতটা কঠিন সাজা হওয়া দরকার ততটাই হোক। তার কারণ এরা হচ্ছে কাল সাপের মতো, এরা যখন খেতে দিলে এরা শুতে চাইবে, আর শুতে দিলে এরা একেবারে ছোবল মারতে ছাড়বে না। এবং সেইটাই আমরা দেখলাম যে এরা তো বাংলাদেশে ছেড়ে দিন, এদের তো কোনো মানে যা ইচ্ছা তাই করতে পারে। আমাদের ভারতবর্ষের মধ্যে থাকা, আমার আপনার সঙ্গে একসঙ্গে বসবাস করা, তারা খারিজি মাদ্রাসা থেকে পড়াশোনা করা লোক নয়, একেবারে মেন স্ট্রিমে পড়াশোনা করা এমবিবিএস এর মতো ডিগ্রি, যে ডিগ্রি অর্জন করা যে কোনো মেধাবী ছাত্রের কাছে একটা স্বপ্নের বিষয় থাকে, সেই ডিগ্রি অর্জন করা একজন ছাত্র দীর্ঘদিন ধরে সরকারি কলেজে প্র্যাকটিস করার পর সরকারি চিকিৎসক, যার উদ্দেশ্য ছিল প্রাণ বাঁচানো, তার ভেতরে ভেতরে জঙ্গি সংগঠন হিসেবে কাজ করত, বাড়িতে মজুদ রাখত বিপুল পরিমাণের বিস্ফোরক। উদ্দেশ্য একটাই, ভারতবর্ষের মাটিকে রক্তে রাঙিয়ে দিতে হবে। আপনারা ভেবে দেখুন, এরা আমার পাশে বাস করতে পারে, আপনার সঙ্গে বাজারে যেতে পারে, আপনার যে ডাক্তারের বাড়িতে আপনি যান সেই ডাক্তারের চেম্বারে এরা থাকতে পারে, আপনি আইডেন্টিফাই করবেন কি করে? এই কিছু লোকের জন্য কার্যত একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে, যেটা প্রায় প্রত্যেকটি মানুষকে, ভারতবাসীকে একটা অস্বস্তির মতো জায়গায় নিয়ে চলে আসছে। বলে আজকে হিন্দু মুসলমান বলে নয়, আজকে যদি প্রত্যেকে আওয়াজটা না তোলেন তাহলে কিন্তু এর দায় এবং দায়বদ্ধতা ইতিহাস একদিন যারা অন্যায় করছেন তাদের ওপরই চাপাবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। দেখুন, আমি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব, তবে আমি একটা জিনিস আপনাদের দেখাই। এই যে যারা দিল্লির এই দুর্ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদের নামগুলো একবার দেখুন। দেখুন, আমরা বিশ্বাস করি যে মানে সন্ত্রাসবাদীর কোনো ধর্ম হয় না, এটা আমরাও বিশ্বাস করি বা বিশ্বাস করতে আমাদের ভালো লাগে। কিন্তু আপনারা একবার এই নামগুলো পড়ুন তো, এখনো পর্যন্ত যতজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের নামগুলো আপনারা একবার দেখে নিন। দেখতে পাচ্ছেন জম্মু কাশ্মীর থেকে, আমি পরপর নামগুলো বলছি: আরিফ, ইয়াসির, মকসুদ, ইরফান, জামির, ডক্টর সাজাদ, সাহারানপুরের আদিল, ফরিদাবাদের ডক্টর মোজাম্মেল, ডক্টর শাহিন, ডক্টর পারভেজ। আপনারা বুঝতে পারছেন, এদের মধ্যে ৩-৪ জন ডাক্তার, একজন মহিলা পর্যন্ত, ভারতবর্ষের ডিগ্রিতে পাশ করা, এইখানে জন্ম, এইখানে বেড়ে উঠেছে। তারপরে বেড়ে উঠে এদের উদ্দেশ্য আমার আপনাকে মতো ভারতীয়কে খুন করে ভারতের মাটির রক্ত রাঙিয়ে দিয়ে এদের নাকি বিজয় উৎসব। এটা মানে কিভাবে এদের থেকেও সব থেকে ক্ষতিকারক বস্তু কি যা আসে জানেন সমাজে? এদের থেকেও ক্ষতিকারক বস্তু হচ্ছে যারা এদেরকে পরোক্ষভাবে কোনো না কোনো ভাবে সমর্থন করে চেষ্টা করে এই ঘটনাটাকে ছোট ঘটনা, এমন কিছু ঘটনা নয়, এইরকম ভাবে দেখানোর। আমি আপনাদের সামনে এই ঘটনার পরের দিন পশ্চিমবঙ্গের সংবাদপত্রগুলো কি ছেপেছে আপনারা একটু লক্ষ্য করুন তো। এই অংশটা দেখুন, এটা তরুণজ্যোতি তেওয়ারি তিনি দিয়েছেন। আনন্দবাজার পত্রিকা, গণশক্তি, এই সময়, বর্তমান, এই চারটি আরো হয়তো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি পেপারের ফ্রন্ট পেজে ছবি রয়েছে একজন মানে টুপি পরা লোক আর একজন টুপি খোলা লোকের সঙ্গে জড়াজড়ি করছেন, ঠিক আছে? এরপরে আপনারা কল্পনা করে দেখুন যে কি করে চারটি আলাদা আলাদা মানে সংবাদ মাধ্যম, যাদের প্রত্যেকের সঙ্গে কারোর কোনো লিঙ্ক নেই, চারটে আলাদা বিজনেস হাউস, তাদের নিজেদের স্বার্থ রয়েছে, অথচ কিভাবে তাদের ফ্রন্ট পেজের ছবি এক হয়ে যেতে পারে, যেখানে কার্যত একজন টুপি পরা লোক
আর একজন টুপি না পরা লোকের সঙ্গে গোলাকুলির একটা ছবি দেখিয়ে কি প্রমাণ করার এরা চেষ্টা করলো? এইটা আপনাদের বুঝতে হবে কি করে, কে নির্দেশ দিল যে 4টি আলাদা আলাদা পেপারে একই ছবি? এটা কি কাকতালীয়? অসম্ভব। আমার বিশ্বাস এত বড় কাকতালীয় হতে পারে না। তাহলে নির্দেশ কে দিল? আপনারা বিচার করবেন। আমি এই যে প্রথমে এবার যেটা দেখালাম আপনাদের সামনে, যে দেখুন এই যে কান্নাকাটি করছেন, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এরা বেশ সুখেই ছিলেন, তারা হয়তো এই মুহূর্তে লাইন লাগিয়েছেন সীমান্ত পেরিয়ে চলে যাওয়ার। সেই ভিডিওগুলো প্রচুর দেখিয়েছি, আরো প্রচুর ভিডিও আমার কাছে আছে। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় যে জামাই আদরে তারা রয়েছেন, সেটা অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে তো আর সম্ভব হচ্ছে না। সেখানে বুলডোজার চলে, আর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলে যাওয়ার পরও সেই বুলডোজারই চলবে। আমি এই প্রথম যে ভিডিওটা দেখালাম, এটা আসামের ভিডিও। সেখানে হিমন্ত বিশ্ব শর্মা এই সমস্ত ইল্লিগ্যাল লোকজনরা, যাদেরকে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে, যারা নিশ্চিতভাবে আপাত নিরীহ মনে হলেও এরা কার্যত যে কোনো ভাবে কোনো জঙ্গি নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে যেতেও পারেন। নিজের দেশের লোকজন যদি নিজের মাটিকে রক্তে রাঙিয়ে দিতে পারে, তাহলে অন্য দেশ থেকে আসা লোকজনরা করতেই পারে, এটা সন্দেহের কি? তো এইখানে তাদের বাড়িঘর হিমন্ত বিশ্ব শর্মা একেবারে ভেঙে চুরমার করে দিচ্ছেন, এবং সেগুলো দেখতে দেখতেই কান্নায় ভেঙে পড়ছেন। প্রথমে মনে হচ্ছিল যে হ্যাঁ খারাপ, কিন্তু এখন এই দিল্লির ঘটনা দেখার পর মনে হচ্ছে একেবারে ঠিক করছে। এদেরকে শুভেন্দু অধিকারীর ভাষায় একেবারে কি বলে ঠেলে ওপার বাংলায় পাঠিয়ে দেওয়া উচিত। দেখুন সেই বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার চিত্র, যে চিত্র পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় আপনি দেখবেন না। দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় আপনি কি দেখবেন? আপনি দেখবেন এদেরকে বাঁচানোর জন্য এসআইআর এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হতে পারে। কিন্তু এই সমস্ত ইল্লিগ্যাল লোকজন, যারা আমাদের রুটি, আমাদের ভাত, আমাদের কাপড়, আমাদের চাকরি খেয়ে এখানে বসে রয়েছে, তাদেরকে তাড়ানোর কোনো ব্যবস্থা আমাদের এই সরকার করবে না। সেই ব্যবস্থা করছে আসাম সরকার। আমি এখানে হিমন্ত বিশ্ব শর্মার এমন একটা বক্তব্য শোনাবো, আমি 100% বলছি আপনাদের প্রত্যেকের পছন্দ হবে, প্রত্যেকের। দেখুন কি বলা হতো যে সন্ত্রাসবাদীরা তারা জেনারেলি গরিব পরিবার থেকে ওঠে, তাদের শিক্ষা থাকে না, তাই তাদের মাথা বা ব্রেন ওয়াশ করা খুব সহজ হয়। সেই কারণেই তারা বড় হওয়ার সঙ্গে সঙ্গে সন্ত্রাসবাদী, অভাব থেকে সন্ত্রাসবাদীর তৈরি হয়, অশিক্ষা থেকে সন্ত্রাসবাদীর তৈরি হয়। কিন্তু এই তথ্য যে ভুল, দিল্লির এই ঘটনা পরিষ্কারভাবে জানিয়ে দিল। তার কারণ এখানে 4 থেকে 5 জন ডাক্তাররা রয়েছেন, যাদের মাস্টার মাইন্ড হিসাবে মানে ভারতবর্ষের মধ্যে ধরা হচ্ছে। এরপরে হিমন্ত বিশ্ব শর্মা নিজে বলছেন যে আর এটা ভাবার কোনো জায়গা নেই যে এরা পড়াশোনা না জানলেই যে জঙ্গি হবে, আর পড়াশোনা শিখলে এরা আরো বড় জঙ্গি হবে, আরো বড় নাশকতামূলক ঘটনা ঘটানোর এরা চেষ্টা করবে। কি বললেন হিমন্ত বিশ্ব শর্মা? আপনি কি এগ্রি? শুনে দেখুন। ये देखिए, अभी तक हमको ये सिखाया जाता था कि अगर लोग एडुकेटेड होगा एक्सट्रीमिज्म नहीं रहेगा, लेकिन आपने देखा कि एडुकेटेड होने से और डेंजरस हो जाते हैं और डॉक्टर बनने से और ज्यादा डेंजरस हो जाते हैं। इसीलिए जो व्यक्ति का जो कलर है वो कलर कभी सेंस नहीं होता है। जो लोग वंदे मातरम नहीं गाते हैं वो लोग कभी भी भारतीय नहीं हो सकता है। अगर आप भारतीय नहीं हो सकता है कभी भी, आप भारत माँ को माँ नहीं समझ सकते। तो इसीलिए हमें निरंतर सतर्क रहना चाहिए। और ये जो बात हमें बताया गया था कि एजुकेशन होने से सब कुछ ठीक हो जाएगा, वो नहीं। एजुकेटेड होने से वो लोग और ज्यादा बम बनाएगा। अगर मन में खोट है तो एजुकेटेड होने से भी वो लोग खराब काम ही करेगा। एजुकेटेड होने का गारंटी ये नहीं है कि वो अच्छा काम ही करेगा। শুনলেন? সত্যি এরা আসলে নাম খারাপ করে দিচ্ছে, এরা ভারতের নাম খারাপ করছে। আপনি ভাবুন, নিজের দেশের সঙ্গে গাদ্দারি কারা করে? পাকিস্তান করে, বাংলাদেশ করে। আর আজকে দেখুন আমাদের মধ্যে এই ধরনের ঘটনা নেই,
এই সমস্ত কোথা থেকে আসে এরা আমি জানি না। এদের মতামত কি, এরা জীবনে কি পেতে চায়, এরা নাকি বিশ্বাস করে এরা জান্নাতে গেলে এদের জন্য সবকিছু 72টা হুর অপেক্ষা করে বসে রয়েছে। একজন অশিক্ষিতকে এটা বোঝানো যায়, একজন শিক্ষিত মানুষ যদি এটা বিশ্বাস করে তারপরে এই ধরনের কাজ করেন তাহলে আপনি থামাবেন কি করে? তাহলে তো সবাইকে সন্দেহ করতে হয়, যেটা তো সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক একটা বিষয়। সেই দিন তো আমরা কেউ দেখতে চাই না। কিন্তু এই ধরনের ব্যাপারগুলো থামানোর জন্য তো আজকে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকলের নির্বিশেষে আওয়াজ তোলা উচিত। যদি আমরা না এগিয়ে আসি সবাই মিলে, যদি না আমরা ভুলকে ভুল বলি, অন্যায়কে অন্যায় বলি, তাহলে তো সন্দেহের বাতাবরণটা আমাদের সমাজে ক্রমশ বাড়বে। আমি এই জায়গায় একটা ছোট্ট অংশ আপনাদের সামনে আমি দেখাবো। দেখুন, পশ্চিমবঙ্গে এশআইআর প্রক্রিয়ার মাধ্যমে আমাদের একটা মানে স্বচ্ছ তালিকার মাধ্যমে একটা গভর্নমেন্ট চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দুর্নীতিগ্রস্ত গভর্নমেন্ট চায় না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে কলকাতা ইউনিভার্সিটি ডিলিট দিয়েছে, সেন্ট জেভিয়ার্স ডিলিট দিয়েছে, এরপরে জাপানের ইয়োকোহামা মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট দিয়েছেন। যে এই বিজনেস সামিটে আসার পর নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথাবার্তা হয়েছিল, তার কাজ দেখে নাকি খুশি, তারপরে নাকি তাকে ডিলিট দেওয়া হয়েছে। মানে কল্পনা করতে পারেন যে পার্থ চট্টোপাধ্যায়ের মতো ক্যাবিনেট আলো করে বসা শিক্ষামন্ত্রী, তারপরে ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার, এই সমস্ত পদ আঁকড়ে রাখার পর 3.5 বছর জেল খেটে বাড়িতে ঢুকলো, যার মন্ত্রিসভায় আলোকিত নক্ষত্রচিত এই ধরনের মানিমুক্ত ছড়িয়ে আছেন, সেই তার মুখ্যমন্ত্রী তিনি পাচ্ছেন মানে ডিলিট। মানে এখানে তো আর সিবিআই তদন্ত করে জানতে যাবে না যে ডিলিটটা কিভাবে তিনি পেয়েছেন। যাই হোক, আমি বিশ্বাস করি তিনি নিজের যোগ্যতাতেই পেয়েছেন। তো আমি এইখানটাই আপনাদের সামনে দেখাবো বিরোধী দলনেতা কিন্তু তিনি তার কাজটা চালিয়ে যাচ্ছেন। তার কারণ বিরোধী দলনেতা যদি কাজটা না চালায় তাহলে তো আর মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার মতো আর কেউ নেই। সুজন চক্রবর্তী বসে পড়েছে মমতা বালা ঠাকুরের সঙ্গে ধর্ণা মঞ্চে, অর্থাৎ একেবারে তৃণমূলের মঞ্চে উঠে পড়েছে। কাজে এরপরে তো আর কেউ নেই যে তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য। কাজে শুভেন্দু অধিকারী কি করছেন এটা পশ্চিমবঙ্গবাসীর অত্যন্ত জানাটা গুরুত্বপূর্ণ। তার কারণ আমাদের পরিবর্তন চাই, আর পরিবর্তন আনতে পারেন শুভেন্দু অধিকারীর মতো লড়াকু নেতা। তার কারণ সুজন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মমতা বালা ঠাকুরের মঞ্চে বসে পড়েছেন, তৃণমূল কংগ্রেসের মঞ্চে বসে পড়েছেন। কাজে এদেরতে এই দুমুখো সাপকে তো বিশ্বাস করবে না পশ্চিমবঙ্গের মানুষ। শুভেন্দু অধিকারীর একটা ভিডিও দেখাবো। এই ভিডিওটা কেন এত গুরুত্বপূর্ণ? 3.5 লক্ষ, মাফ করবেন, 13,20,000 ভোটার, জালি ভোটার, ডুপ্লিকেট ভোটারের তথ্য জমা দিয়ে আসলেন নির্বাচন কমিশনে। এটা কেন গুরুত্বপূর্ণ শোনাবো, আগে ভিডিওটা। লাইভ তথ্য নিয়ে তৃণমূল মারে এগুলো, এই ভোট মমতাকে দেখছেন না, কাঁদছে, চিৎকার করছে, পায়ে কাটা উঠেছে, কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে ইলেকশন কমিশন গড়ছে। তাই তৃণমূলের সাবরা রাস্তা থেকে বেরিয়েছে। 13,25,000 बीजेपी ने पूरा हर बूथ में छानबीन करके निकला है। डबल एनएम क्यों रहेगा? ये 5 पार्लियामेंट का सब कॉपी है, पुरुलिया का है, काफी का है। ডিমান্ড কি থাকবে? সব বাদ দিতে হবে, डबल एंटिटी 13,25,000 है, সব বাদ দিতে হবে। मेरा साथ प्रदेश महामंत्री है जगन्नाथ चटर्जी और उपाध्यक्ष है संजय सिंह। हम लोग सबमिट करते हैं। পুরো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের পেন ড্রাইভ নিয়ে এসেছি 13,25,000 ডবল ট্রিপল এন্ট্রি, আর আর পাঁচটা লোকসভার, কারণ বাকি তো ধরতে পারবো না, অত বড় বাজার থেকে লোক রাখতে হবে। সব বাদ দিতে হবে। काम करे बंगाल में, इसलिए एसआईआर का जरूरत। দেখলেন, একেবারে বস্তাবন্দি করে কার্যত বলা চলে তিনি এইভাবে ফাইলগুলো নিয়ে যাচ্ছেন। আমার দেখে অনেক সময় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ফাইল কাঁধে করে দিল্লিতে মানে ওই লাঠির বাড়ি খাওয়ার ঘটনাটা অনেক সময় মনে পড়ে যায়। যাই হোক, তো দেখুন, একা বিরোধী দলনেতা তিনি বলছেন সব জায়গায় তিনি করে উঠতে পারেননি, যেটুকু পেরেছেন সেটুকুতেই 13,20,000-এর কাছাকাছি নাম তিনি নাকি নিয়ে এসেছেন। এবার আপনারা কল্পনা করে দেখুন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির ভোটের ডিফারেন্স হচ্ছে 40 লক্ষের কাছাকাছি, অর্থাৎ 20 লক্ষ ভোট মাত্র যদি শিফট হয়ে যায়, 20 লক্ষ ভোট যদি এদিক থেকে ওদিক হয়ে যায়, তাহলে দুটো দলের ফলাফল সমান হয়ে যায়।
সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী একদিনে যদি 13.5 লক্ষ নাম মানে ভুয়ো ভোটারের নাম জমা দিয়ে আসতে পারে, তাহলে বুঝতে পারছেন যে খেলাটা মানে অত্যন্ত সহজ হয়ে যাবার কথা। তার কারণ একদিনে শুভেন্দু অধিকারী এই ডিফারেন্সটা, যে ডিফারেন্সের জেরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্ব করে যাচ্ছেন, সেটা একদিনে শুভেন্দু অধিকারী কমিয়ে নেওয়ার জন্য এভিডেন্স জমা করে আসলেন। এরপরে তো এশায়ারে বাংলাদেশ, মৃত ভোটার, হ্যান ত্যান প্রচুর রয়েছে। শুধু বিএলওদের ওপর তারা ভরসা করছেন না, তারা বিভিন্ন সরকারি নথি, বার্নিং ঘাটের নথি, অন্যান্য জায়গার নথি, সমব্যথী প্রকল্প, সব জায়গা থেকে তথ্য ঘেটে সমস্ত ডুপ্লিকেট ডবল এন্ট্রি এআই এর সাহায্যে আর মৃত ভোটারদের নথি এইভাবে সরকারি রেজিস্টার থেকে ঘেটে বাদ দেওয়ার কাজটা কিন্তু তারা শুরু করে দিয়েছে। কাজেই নির্বাচন হওয়ার আগে যদি এই নির্বাচনী তালিকাটা ঠিক এই প্রক্রিয়া মেনে যদি শুদ্ধ হয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আর শত চেষ্টা করে তিনি ফিরে আসতে পারবেন না। এবং তার না ফিরে আসাটা তার জন্য যেমন মঙ্গল গোটা পশ্চিমবঙ্গবাসীর জন্য। তাই আপনাদের কি মনে হয়, এই যে বাংলাদেশিদের কান্নাতে বামপন্থীদের হয়তো কারুর চোখে জল চলে আসবে, তারা জানি না খবর দেখতে দেখতে হয়তো চোখের কোনা চিকচিক করে উঠেছে, হয়তো চোখের জল মুছতেও শুরু করে দিয়েছে তারা। আপনাদের মধ্যেও কেউ কেউ রয়েছেন নাকি যে এই 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 ভিডিও দেখে আপনাদের চোখের কোণে জল চলে আসছে? তাহলে জানাবেন। আর যদি সত্যি জল চলে আসে, দিল্লির যে জায়গাটা এই বিস্ফোরণটা হয়েছে সেখানে একবার ঘুরে আসবেন, কিংবা ওই বিস্ফোরণে যাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে তাদের ছবিগুলো একবার দেখে নেবেন, কিংবা তাদের বাড়ির লোকের সঙ্গে একবার গিয়ে কথা বলে আসবেন। তবে বলবেন না যে আপনার আবার দুঃখ লেগেছে বাংলাদেশিরা চলে যাচ্ছে বলে, সেটা বললে কিন্তু ওখানে মারধর খেয়ে যেতে পারেন। এনিওয়ে, তো আপনাদের বিচার আপনারাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানে।